আচ্ছা, আমরা যে কথা বলবো হচ্ছে রেগুলেশন অফ রেসপিরেশন এই টপিক্সটাকে নিয়ে। তো তোমরা সবাই জানো যে রেসপিরেশন এটা আমাদের সব সময় হয়ে থাকে। আমরা সচেতন অচেতন সব অবস্থায় রেসপিরেশন করে থাকি। তাহলে আমরা এখন দেখব যে কিভাবে আমরা এই রেসপিরেশনটাকে রেগুলেট করে থাকি। তো রেসপিরেশনের রেগুলেশনটা বোঝার জন্য প্রথমত আমাদের রেসপিরেটরি সেন্টার সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। রেসপিরেটরি সেন্টার এটা কোথায় অবস্থিত? এটা আমাদের ব্রেন স্টেম বা পন্স এবং মেডুলায় অবস্থিত। তো তাহলে চলো আমরা রেসপিরেটরি সেন্টার সম্পর্কে একটু ভালোভাবে জানি। রেসপিরেটরি সেন্টার কিছু নিউক্লিয়াস দ্বারা গঠিত। প্রথমত আমরা একটা নিউক্লিয়াস সম্পর্কে জানব, যেটা আমাদের মেডুলার ডরসালি সিচুয়েটেড থাকে এবং মেডুলার ডরসালি সে আমাদের নিউক্লিয়াস অফ ট্র্যাক্টাস সলিটেরিয়াস এর পাশে থাকে এবং যেহেতু এগুলা মেডুলার ডরসালি অবস্থান করে সেজন্য এই নিউরনগুলোকে বলা হয়ে থাকে যে ডরসাল রেসপিরেটরি গ্রুপ বা ডরসাল রেসপিরেটরি নিউরন। এবং এই নিউরনগুলার একটা ক্ষমতা হচ্ছে যে তারা স্পন্টেনিয়াসলি অ্যাকশন পটেনশিয়াল তৈরি করতে পারে এবং যারাই স্পন্টেনিয়াসলি অ্যাকশন পটেনশিয়াল তৈরি করতে পারে তাদেরকে আমরা কি বলে থাকি? তাদেরকে আমরা বলে থাকি যে পেসমেকার। তাহলে আমাদের মেডুলার ডরসালি যে নিউরনগুলো থাকে ট্র্যাক্টাস সলিটেরিয়াস নিউক্লিয়াসটার পাশে, সেই নিউরনগুলোকে বলা হয়ে থাকে যে ডরসাল রেসপিরেটরি গ্রুপ এবং সেগুলো আমাদের অ্যাকশন পটেনশিয়াল প্রডিউস করতে পারে স্পন্টেনিয়াসলি, যার ফলে সেগুলোকে বলা হয়ে থাকে যে পেসমেকার। এবং এই নিউরনগুলো যখন আমাদের অ্যাকশন পটেনশিয়াল তৈরি করে তখন সেই অ্যাকশন পটেনশিয়ালগুলো এই নিউরনটার মাধ্যমে এটার কিছু ডিসেন্ডিং ফাইবারের মাধ্যমে নিচের দিকে আসে আমাদের স্পাইনাল কর্ডে এবং আমাদের স্পাইনাল কর্ড থেকে আমাদের C3, C4, C5 এর মাধ্যমে মানে হচ্ছে ক্রেনিয়াল 3, ক্রেনিয়াল 4, ক্রেনিয়াল 5 এর মাধ্যমে তারা এখান থেকে বের হয়ে তারা একসাথ হয় এবং একসাথ হয়ে এই নার্ভগুলো গিয়ে আমাদের এখানে ইনারভেট করে। আচ্ছা, এখানে তোমরা কি কি দেখতে পাচ্ছ? এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের লাংস, ভিসরাল প্লুরা, প্যালাটাল প্লুরা, দেখতে পাচ্ছ আমাদের রিবসের কিছু কাট সেকশন এবং দেখতে পাচ্ছ আমাদের এখানকার কিছু মাসেল মানে হচ্ছে রিবসের মাঝখানে যে মাসেলগুলো থাকে মানে হচ্ছে ইন্টারকোস্টাল মাসেল এবং এখানে দেখতে পাচ্ছ আমাদের ডায়াফ্রামকে। তাহলে আমরা বললাম যে আমাদের মেডুলার ডরসালি যেসব নিউক্লিয়াস থাকে মানে যেগুলো আমাদের স্পন্টেনিয়াসলি অ্যাকশন পটেনশিয়াল তৈরি করতে পারে সেই অ্যাকশন পটেনশিয়ালগুলো আমাদের ডিসেন্ডিং ফাইবারের মাধ্যমে এদিকে আসে এবং আমাদের C3, C4 এবং C5 এর মাধ্যমে তারা একটা নার্ভ ফর্ম করে তারা আমাদের এই মাসেলটাতে মানে হচ্ছে ডায়াফ্রামে ইনারভেট করে এবং যেই নার্ভটা তৈরি করার মাধ্যমে তারা ইনারভেট করে সেই নার্ভটাকে বলা হয়ে থাকে যে ফ্রেনিক নার্ভ। এবং যখন আমাদের এখানে অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয় তখন এই অ্যাকশন পটেনশিয়ালগুলো এসে যখন এই মাসেলটাতে সেটা কাজ করে তখন এই মাসেলটা কন্ট্রাক্ট করে। ডায়াফ্রাম যখন কন্ট্রাক্ট করে তখন কি হয়? ডায়াফ্রামটা থাকে হচ্ছে ডোম শেপ বা ছাতার মতো, সেই ডায়াফ্রামটা কন্ট্রাক্ট করে নিচের দিকে চলে আসে বা ফ্ল্যাট হয়ে যায়। তো কি হয় যে আমাদের এই ডায়াফ্রামটা কন্ট্রাক্ট করার ফলে আমাদের থোরাক্সের ভার্টিক্যাল ডায়ামিটারটা বাড়ে এবং ভার্টিক্যাল ডায়ামিটারটা বাড়ার ফলে আমাদের এখানে প্রেশার কমে যায় এবং বাইরে থেকে বাতাস আমাদের কোথায় চলে আসে? আমাদের লাংসে চলে আসে, মানে আমাদের এখানে ইনস্পিরেশন হয়। তারপর আরও কিছু ফাইবার এখান থেকে মানে হচ্ছে আমাদের থোরাসিক নার্ভগুলো থেকে এদিক থেকে বের হয়, T1, T2, T3 এইরকম নার্ভগুলো থেকে বের হয় এবং এই নার্ভগুলো গিয়ে আমাদের ইনারভেট করে এইসব মাসেলগুলোতে মানে হচ্ছে আমাদের ইন্টারকোস্টাল মাসেলগুলোতে এবং ইন্টারকোস্টাল মাসেলের ভেতর তারা আমাদের এক্সটার্নাল ইন্টারকোস্টাল এই মাসেলটাতে কাজ করে এবং তোমরা সবাই জানো যে এক্সটার্নাল ইন্টারকোস্টাল কাজ করলে কী হয়? নর্মালি আমাদের রিবসগুলো এইভাবে থাকে, লাংসকে ঘিরে এইভাবে থাকে। যখন আমাদের এক্সটার্নাল ইন্টারকোস্টাল কন্ট্রাক্ট করে তখন আমাদের রিবসগুলো উপরে এলিভেটেড হয় এবং রিবসগুলো এভাবে হয়ে যায়, যার ফলে এই পজিশন থেকে এই পজিশনে রিবসগুলো চলে আসে, যার ফলে কি হয়? যার ফলে আমাদের এখানকার যেই ট্রান্সভার্স ডায়ামিটার সেই ট্রান্সভার্স ডায়ামিটারটা
বেড়ে যায় এবং ট্রান্সভার্স ডায়ামিটারটা বেড়ে যাওয়ার ফলেও কী হয়, আমাদের এখানকার যে ভলিউম সেই ভলিউমটা বেড়ে যায়, যার ফলে আমাদের এখানকার প্রেশার কমে যায় এবং বাইরে থেকে বাতাস আমাদের ভেতরে আসে। মানে কি, আমাদের ইনস্পিরেশন হচ্ছে। তাহলে আমরা দেখলাম যে আমাদের মেডুলার ডরসালি কিছু নিউরন থাকে যেগুলো আমাদের নিউক্লিয়াস অফ ট্র্যাক্টাস সলিটেরিয়াসের কাছাকাছি থাকে এবং এই নিউরনগুলা স্পন্টেনিয়াসলি অ্যাকশন পটেনশিয়াল তৈরি করতে পারে এবং এগুলোকে বলা হয়ে থাকে যে ডরসাল রেসপিরেটরি গ্রুপ বা ইনস্পিরেটরি নিউরনস। এগুলো যখন অ্যাকশন পটেনশিয়াল তৈরি করে তখন সেই অ্যাকশন পটেনশিয়ালটা ফ্রেনিক নার্ভের মাধ্যমে আমাদের ডায়াফ্রামে যায় এবং ইন্টারকোস্টাল নার্ভগুলোর মাধ্যমে আমাদের এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলে যায়, কন্ট্রাক্ট করে। আমাদের অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র এবং ভার্টিক্যাল ডায়ামিটার এবং আমাদের ট্রান্সভার্স ডায়ামিটার সবগুলো ডায়ামিটারই বাড়ে এবং আমাদের থোরাক্সের ভলিউম বাড়ে, থোরাক্সের ভেতরকার প্রেশার কমে, লাংসের ভেতরকার প্রেশার কমে, বাইরে মানে হচ্ছে আমাদের এনভায়রনমেন্টে প্রেশার এর তুলনায়, যার ফলে এনভায়রনমেন্ট থেকে বাতাস আমাদের লাংসের ভেতরে প্রবেশ করে, মানে আমাদের ইনস্পিরেশন হয়। এখন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যে আমাদের এখানকার মানে হচ্ছে ইনস্পিরেটরি নিউরনগুলার যেই অ্যাকশন পটেনশিয়াল তৈরি করার প্যাটার্ন, সেই অ্যাকশন পটেনশিয়াল তৈরি করার প্যাটার্নটা অন্য অন্য যেই অ্যাকশন পটেনশিয়াল তার থেকে একটু ভিন্ন। কীরকম আমি তোমাকে একটু বলি। আমাদের এখানকার যে অ্যাকশন পটেনশিয়ালগুলো তৈরি হয় সেটা অনেকটা এরকম যে প্রথমত এই অ্যাকশন পটেনশিয়ালগুলো খুবই কম থাকে। প্রথমত এই অ্যাকশন পটেনশিয়ালগুলোর ইন্টেন্সিটিটা খুবই কম থাকে এবং ধীরে ধীরে এই ইন্টেন্সিটিটা বাড়তে থাকে, ধীরে ধীরে এই ইন্টেন্সিটিটা বাড়ে এবং একসময় গিয়ে অনেক বড় হয়ে যায় এই ইন্টেন্সিটিটা। মানে আমাদের এখানে যেই অ্যাকশন পটেনশিয়ালগুলো তৈরি হচ্ছে সেগুলো প্রথমত খুবই আস্তে আস্তে অ্যাকশন পটেনশিয়াল তৈরি করে এবং ধীরে ধীরে এই অ্যাকশন পটেনশিয়ালগুলো বাড়তে থাকে এবং হঠাৎ করে গিয়ে আমাদের এই অ্যাকশন পটেনশিয়ালটা আর হয় না। কিছু সময় অ্যাকশন পটেনশিয়ালটা আর হয় না, তারপরে অ্যাকশন পটেনশিয়ালটা আবার শুরু হয় এবং এইভাবে আবার চলতে থাকে। এই যে প্রথমত খুবই ধীরে ধীরে আমাদের এই ইনস্পিরেশনটার ইন্টেন্সিটি যে বাড়ে, এই যে প্যাটার্ন, এই যেই সিস্টেম, এই সিস্টেমটাকে বলা হয়ে থাকে, এই প্যাটার্নটাকে বলা হয়ে থাকে যে র্যাম্প প্যাটার্ন। মানে আমাদের ইন্টেন্সিটি প্রথমে খুবই কম থাকে এবং ক্রমান্বয়ে এই ইন্টেন্সিটিটা মানে হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল প্রডিউস হওয়ার হারটা ধীরে ধীরে বাড়তে থাকে, যার ফলে তারা একটা র্যাম্প প্যাটার্ন ফলো করে। এবং এই র্যাম্প প্যাটার্নে প্রথমত আমাদের এখানে ইনস্পিরেশনটা শুরু হয়, আস্তে আস্তে ইনস্পিরেশন শুরু হয়, তারপর আমরা জোরে সোরে ইনস্পিরেশন করে আমাদের ইনস্পিরেশনটা শেষ করি এবং হঠাৎ করে গিয়ে আমাদের ইনস্পিরেশনটা বন্ধ হয়ে যায় কিছু সময়ের জন্য এবং তারপর গিয়ে আমরা আবারও সেই ইনস্পিরেশনটা শুরু করি। তো আমরা ইনস্পিরেশন মানে হচ্ছে এই যে ক্রমান্বয়ে আমাদের ইন্টেন্সিটি বাড়তেছে, এই ইন্টেন্সিটিটা মূলত বেড়ে থাকে 2 সেকেন্ড জুড়ে এবং 2 সেকেন্ড শেষ হওয়ার পরে আমাদের এখানের যে সময় এটাকে মোটামুটি 3 সেকেন্ড বলা যায়। মানে হচ্ছে আমাদের এই অ্যাকশন পটেনশিয়ালগুলো ক্রমান্বয়ে 2 সেকেন্ড ধরে বাড়তে থাকে, হঠাৎ করে এই অ্যাকশন পটেনশিয়ালগুলো নাই হয়ে যায় 3 সেকেন্ড সময়ের জন্য এবং আবারও 2 সেকেন্ড সময়ের জন্য তারা আবারও অ্যাকশন পটেনশিয়াল তৈরি করতে থাকে। এবং তোমরা দেখতেই পাচ্ছ অ্যাকশন পটেনশিয়ালগুলো হচ্ছে র্যাম্প প্যাটার্নের। কেন আমরা তাকে র্যাম্প বললাম? কারণ তার ইন্টেন্সিটি প্রথমে খুবই কম থাকে, ধীরে ধীরে এই ইন্টেন্সিটিটা বাড়তে থাকে। এখন আসো আমরা আরও কিছু জিনিস সম্পর্কে জানি। দেখো, প্রথমত এই পয়েন্টটাতে তোমরা একটু খেয়াল করো যে এখানে হঠাৎ করে কি হলো, হঠাৎ করে আমাদের যে ইনস্পিরেশনটা হচ্ছিল সেই ইনস্পিরেশনটা বন্ধ হয়ে গেল, সেই ইনস্পিরেশনটা টার্মিনেট হয়ে গেল। তাহলে অবশ্যই এখানে কিছু না কিছু হচ্ছে, যে কিছুটা আমাদের এখানকার যে ইনস্পিরেশন সেই ইনস্পিরেশনটাকে বন্ধ করে দিচ্ছে, তাই তো? অবশ্যই এখানে কিছু না কিছু হচ্ছে যার ফলে আমাদের এই ইন্সপিরেশনটা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা এখন দেখব যে এখানে আসলে কি হচ্ছে, এই পয়েন্টটাতে কি হওয়ার ফলে আমাদের এই র্যাম্প প্যাটার্নটা আর বাড়তে পারলো না, এটা এখানেই টার্মিনেট হয়ে গেল। মানে আমাদের এই 3 সেকেন্ড সময়ের জন্য বিরতি হলো, বা আমরা বলতে পারি যে আমাদের এক্সপিরেশন হলো। আমাদের পন্স এর আপার পার্টে মানে পন্সের উপরের দিকে একটা সেন্টার থাকে যেটাকে বলা হয়ে থাকে যে নিওমোট্যাক্সিক সেন্টার। নিওমোট্যাক্সিক, নিওমো মানে হচ্ছে এয়ার আর ট্যাক্সিক মানে হচ্ছে স্টপ, মানে এয়ারকে স্টপ করে দেবে। মানে আমাদের এই পয়েন্টটাতে সে এসে কাজ করবে। এই পয়েন্টটাতে কী হচ্ছে, আমাদের ইনস্পিরেশন হচ্ছিল, মানে আমাদের বাতাস লাংসে প্রবেশ করছিল, বাট এখানে এসে ইনস্পিরেশনটা শেষ হয়ে গেছে, মানে এখানে এসে আমাদের এয়ার প্রবেশ করা বন্ধ
হয়ে গেছে। তাহলে যেই সেন্টারটা আমাদের ইনস্পিরেশনকে বন্ধ করে দিচ্ছে বা ইনস্পিরেশনকে টার্মিনেট করতেছে, সেই সেন্টারটাকে বলা হয়ে থাকে নিউমোট্যাক্সিক সেন্টার। আর এই নিউমোট্যাক্সিক সেন্টারটা কোথায় থাকে? এই নিউমোট্যাক্সিক সেন্টারটা আমাদের পন্সের উপরের দিকে বা আপার পার্টে থাকে। এবং এই যে নিউমোট্যাক্সিক সেন্টার, এই নিউমোট্যাক্সিক সেন্টারটা আমাদের নিউক্লিয়াস অফ প্যারাম্বিলিকাস, এই নিউক্লিয়াসটার সাথে থাকে। তো এখন দেখো যে আমাদের এই নিউমোট্যাক্সিক সেন্টার আসলে কি করতেছে। এই নিউমোট্যাক্সিক সেন্টার আমাদের এই ইনস্পিরেটরি নিউরনের উপর একটা ইনহিবিটরি ইফেক্ট ফেলে এবং এই নিউমোট্যাক্সিক সেন্টার মূলত আমাদের এই পয়েন্টটাতে এসে কাজ করে। এবং আমরা যখন ইনস্পিরেশন মোটামুটি আমাদের নেওয়া হয়ে যায়, তখন আমাদের এই নিউমোট্যাক্সিক সেন্টার কি করে স্টিমুলেট হয়, এবং নিউমোট্যাক্সিক সেন্টার যখন স্টিমুলেট হয় তখন সে গিয়ে আমাদের এখানকার যে ইনস্পিরেটরি নিউরন মানে হচ্ছে ডরসাল রেসপিরেটরি গ্রুপ, সেই ডরসাল রেসপিরেটরি গ্রুপকে ইনহিবিট করে, যার ফলে আমাদের এখানে এই অ্যাকশন পটেনশিয়ালটা টার্মিনেট হয়ে যায়। মানে আমাদের এই নিউমোট্যাক্সিক সেন্টারটা একটা অফ সুইচ হিসেবে কাজ করতেছে, যেটা আমাদের রেসপিরেশনকে বন্ধ করে দেয়। তাহলে একটু দেখো যে আমরা ইনস্পিরেশন শুরু করলাম এখান থেকে, মানে ইনস্পিরেশনের সময় আমাদের এখানে বাতাস আসতেছে, লাংসটা তার সাইজটাকে বড় করতেছে, এবং করতে করতে যখন এই পয়েন্টটাতে আসলো 2 সেকেন্ড যখন হয়ে গেল, তখন আমাদের নিউমোট্যাক্সিক সেন্টার স্টিমুলেট হলো। নিউমোট্যাক্সিক সেন্টার আমাদের ইনস্পিরেটরি গ্রুপকে ইনহিবিট করলো, যার ফলে আমাদের ইনস্পিরেশন বন্ধ হয়ে গেল। তাহলে দেখো আমরা অনেকগুলো বাতাস কিন্তু এই অ্যাকশন পটেনশিয়ালগুলো তৈরি করার মাধ্যমে লাংসের ভেতরে প্রবেশ করলাম। তো দেখো বাতাসগুলো যখন লাংসের ভেতরে প্রবেশ করলো, তখন লাংসটা তার নিজস্ব সাইজ থেকে একটু বড় হয়ে যাবে, মানে লাংসটা স্ট্রেচ হবে। আর তোমরা সবাই জানো যে আমাদের লাংস হচ্ছে একটা ইলাস্টিক টিস্যু, যখন সে স্ট্রেচ হবে তখন সে আবার তার নিজের পজিশনে চলে আসতে চাইবে। যখন আমাদের এই ইনস্পিরেশনের অ্যাকশন পটেনশিয়ালগুলো শেষ হয়ে যাবে, মানে আমাদের এই যে ফ্রেনিক নার্ভ ডায়াফ্রামকে ইনারভেট করছিল, সেই ডায়াফ্রাম যখন রিল্যাক্স হয়ে যাবে, আমাদের এক্সটার্নাল ইন্টারকোস্টালগুলোকে যে আমাদের ইন্টারকোস্টাল নার্ভগুলো ইনারভেট করছিল সেগুলো যখন রিল্যাক্স হয়ে যাবে, এক্সটার্নাল ইন্টারকোস্টালগুলো যখন রিল্যাক্স হয়ে যাবে, তখন লাংস আবার তার আগের পজিশনে চলে আসবে তার ইলাস্টিক ধর্মের জন্য। তখন কি হবে? তখন আমাদের এখানে যে বাতাসগুলো প্রবেশ করেছিল সেই বাতাসগুলো আবার আমাদের লাংস থেকে বের হয়ে যাবে। মানে কি হবে? মানে আমাদের এক্সপিরেশন হবে। কতটুকু সময় জুড়ে? 3 সেকেন্ড সময় জুড়ে। আবার আমাদের 3 সেকেন্ড পরে এইখানে কি হবে? আমাদের ইনস্পিরেশন শুরু হবে। বাট আমাদের এই যে ইনস্পিরেশন শুরু হচ্ছে, এটা স্পন্টেনিয়াসলি হয় আমাদের এই অ্যাকশন পটেনশিয়ালগুলোর জন্য। বাট আমাদের এই ইনস্পিরেশনের প্রসেসটাকেও আমরা চাইলে একটু ফ্যাসিলিটেট করতে পারি। কিভাবে? আমাদের পন্সের লোয়ার পার্টে কিছু নিউরন থেকে থাকে, যেগুলোকে বলা হয়ে থাকে যে অ্যাপনিউস্টিক সেন্টার। এই অ্যাপনিউস্টিক সেন্টার কি কাজ করে? এই অ্যাপনিউস্টিক সেন্টার আমাদের এই অন সুইচে কাজ করে যখন আমাদের অ্যাপনিউসিস করার দরকার হবে। আচ্ছা, অ্যাপনিউসিস মানে কি? অ্যাপনিউসিস মানে গাস্পিং ইনস্পিরেশন, খুব জোরে সোরে ইনস্পিরেশন। অনেক বেশি বাতাস যখন আমরা এরকম করে টানার চেষ্টা করি, তখন আমরা যেই কাজটা করি সেটাকে বলা হয়ে থাকে যে আমাদের গাস্পিং ইনস্পিরেশন। এই গাস্পিং ইনস্পিরেশনটা মূলত আমাদের এই অ্যাপনিউস্টিক সেন্টার করে থাকে। অ্যাপনিউস্টিক সেন্টার কি করে? অ্যাপনিউস্টিক সেন্টার তার কিছু ফাইবারের মাধ্যমে আমাদের এইখানকার এই যে ইনস্পিরেটরি নিউরন, সেই ইনস্পিরেটরি নিউরনগুলোকে স্টিমুলেট করে। এবং ইনস্পিরেটরি নিউরনগুলো এমনিতেই তো অ্যাকশন পটেনশিয়াল তৈরি করে, কারণ তার একটা পেসমেকার অ্যাক্টিভিটি আছে। বাট তাকে যখন আবারও স্টিমুলেট করা হবে, তখন সে আরও বেশি পরিমাণে অ্যাকশন পটেনশিয়াল তৈরি করবে, যার ফলে কী হবে? যার ফলে আমাদের এখানে আরও বেশি পরিমাণে ইনস্পিরেশন হবে এবং ইনস্পিরেশনের টাইমটা প্রলংড হবে। মানে আমাদের এখানে যে 2 সেকেন্ড ছিল, সেই 2 সেকেন্ড থেকে বেড়ে যাবে। মানে আমাদের এই পয়েন্টটাতে একটা সেন্টার কাজ করতে পারে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের অ্যাপনিউস্টিক সেন্টার। অ্যাপনিউস্টিক সেন্টার কোথায় থাকে? অ্যাপনিউস্টিক সেন্টার থেকে থাকে আমাদের পন্সের লোয়ার পার্টে। তাহলে আমরা একটু রিক্যাপ করি। আমরা দেখলাম যে আমাদের এখানকার ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপকে বলা হয়ে থাকে যে ইনস্পিরেটরি সেন্টার। এটা আমাদের নিউক্লিয়াস অফ ট্র্যাক্টাস সলিটারিসের পাশে থেকে থাকে। এটা কি করে? আমাদের স্পন্টেনিয়াসলি অ্যাকশন পটেনশিয়াল তৈরি করে, যেগুলো আমাদের ডায়াফ্রামকে ফ্রেনিক নার্ভের মাধ্যমে, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলগুলোকে আমাদের ইন্টারকোস্টাল নার্ভের মাধ্যমে স্টিমুলেট করে।
কন্ট্রাক্ট করে, যার ফলে আমাদের ইনস্পিরেশনটা হয়ে থাকে। আমরা দেখলাম যে তার প্যাটার্নটা হচ্ছে র্যাম্প প্যাটার্ন। তো এই র্যাম্প প্যাটার্নের ক্ষেত্রে অফ সুইচ হিসেবে আমাদের কাজ করে নিউমোট্যাক্সিক সেন্টার। নিউমোট্যাক্সিক সেন্টার মানে সে আমাদের ইনস্পিরেটরি গ্রুপকে ইনহিবিট করবে, যার ফলে আমাদের এক্সপিরেশন হবে। এবং আমরা দেখলাম যে আমরা চাইলে আমাদের এই ইনস্পিরেশনকে আর একটু বাড়াতে পারি কিভাবে, আমাদের অ্যাপনিস্টিক সেন্টারের মাধ্যমে, যেটা আমাদের ধরতে গেলে যে অন সুইচ হিসেবে কাজ করে এবং আমাদের ইনস্পিরেটরি নিউরনকে অ্যাক্টিভ করে বা স্টিমুলেট করে। এবং এই অ্যাপনিস্টিক সেন্টারে কাজ করার ফলে আমাদের অ্যাপনিওসিস হয়ে থাকে, মানে হচ্ছে একটা প্রলংড এবং গাস্পিং ইনস্পিরেশন হয়ে থাকে। তো এই ছিল আমাদের এতক্ষণ ধরে কথাবার্তা। এখন আসো আমরা এক্সপিরেশন নিয়ে কথা বলি। তো এক্সপিরেশন নিয়ে আমরা ইতিমধ্যেই কথা বলেছি, সেটা হচ্ছে আমাদের নর্মাল এক্সপিরেশন। তোমরা সবাই জানো যে নর্মাল এক্সপিরেশনটা হচ্ছে আমাদের প্যাসিভলি হয়ে থাকে। মানে নর্মাল এক্সপ্রেশনের সময় আমরা সাধারণত কোনো মাসেলকে কন্ট্রাক্ট করাই না, মূলত ইনস্পিরেশনের সময় আমরা ডায়াফ্রাম, এক্সটার্নাল ইন্টারকোস্টাল এগুলোকে কন্ট্রাক্ট করাই। আর এক্সপিরেশনটা শুরু হয় মূলত আমাদের এগুলো রিল্যাক্স করার মাধ্যমে। যখন আমাদের ডায়াফ্রাম রিল্যাক্স করে, যখন আমাদের এক্সটার্নাল ইন্টারকোস্টাল রিল্যাক্স করে, তখনই আমাদের এক্সপিরেশনটা শুরু হয়ে যায় এবং এক্সপিরেশন হয়ে যায় প্যাসিভলি। কারণ কি? কারণ হচ্ছে আমাদের লাংস রিকোয়েল করতে পারে। লাংস হচ্ছে ইলাস্টিক টিস্যু, যার ফলে সে রিকোয়েল করতে পারে, যার ফলে আমাদের এই লাংসকে ডিফ্লেটেড করার জন্য আলাদা একটা ফোর্স দিতে হয় না, সে নিজে নিজেই ডিফ্লেটেড করে। বাট ধরো তুমি কোনো কারণে এক্সারসাইজ করতেছো, এক্সারসাইজ করার সময় কি হয় যে আমাদের ইনস্পিরেশনটা একটু ফাস্ট হতে হয়। কারণ কি? এক্সারসাইজের সময় আমরা অনেক কার্বন ডাইঅক্সাইড তৈরি করি। এই কার্বন ডাইঅক্সাইড বেশি পরিমাণে তৈরি করার ফলে এই কার্বন ডাইঅক্সাইডকে আমাদের শরীর থেকে বেশি পরিমাণে বেরও করে দিতে হয়। এবং আমাদের বডি যেহেতু কাজ করতেছে, আমাদের সেলগুলো যেহেতু কাজ করতেছে, তার মানে সে আমাদের অক্সিজেনকে বেশি পরিমাণে খরচ করতেছে, তাহলে বেশি পরিমাণে অক্সিজেনকেও আনতে হয়। তাহলে আমাদের এই বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হওয়ার ফলে এই বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইডকে বাইরে বের করে দেওয়ার জন্য আমাদের এক্সপিরেশনটা খুবই ফাস্ট হতে হয়। আমরা 3 সেকেন্ড ধরে এরকম যদি এক্সপিরেশন করি, তাহলে আমরা বেশি পরিমাণে বাতাসকে নিতে পারবো না। তোমরা অবশ্যই লক্ষ্য করে থাকবা, আমরা যখন এক্সারসাইজ করি তখন আমাদের এক্সপিরেশনটা আমরা খুব দ্রুত করতে চাই, বা এটা খুবই দ্রুত হয়ে থাকে। তো কিভাবে সেটা হয়ে থাকে? এক্সপিরেশনের জন্য সাধারণত কোনো সেন্টার আমাদের এখানে নেই নর্মাল এক্সপ্রেশনের জন্য। কিন্তু আমরা যখন লিভার্ড এক্সপ্রেশন করব বা এক্সপ্রেশনের দরকার হবে, কখন? আমরা একটু আগে বললাম, সেটা হচ্ছে আমাদের এক্সারসাইজ করার সময় বা এরকম কোনো সিচুয়েশনে। তখন আমাদের এখানকার মানে হচ্ছে আমাদের এই মেডুলার অ্যান্ট্রোল্যাটারালি কিছু নিউরন থাকে, যেই নিউরনগুলোকে বলা হয়ে থাকে যে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ। আমি সেই নিউরনগুলোকে দ্বারা এখানে দেখাচ্ছি। মানে আমাদের মেডুলার অ্যান্ট্রোল্যাটারালি, অ্যান্টেরিয়র এবং ল্যাটারাল পাশে কিছু নিউক্লিয়াস থাকে, যেগুলোকে বলা হয়ে থাকে যে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ। সেগুলো মূলত আমাদের এক্সপিরেশনে কাজ করে। আমি কিন্তু আগেই বলে আসছি যে নর্মাল এক্সপিরেশনের জন্য কোনো সেন্টারের কোনো প্রয়োজন নাই। বাট যখন আমাদের এক্সপিরেশনটাকে একটু দ্রুত করার দরকার হবে, তখন আমাদের এক্সপিরেটরি সেন্টারের দরকার হয়। এবং এই এক্সপিরেটরি সেন্টারটা আমাদের অ্যান্ট্রোল্যাটারালি মেডুলায় অবস্থিত। এবং তোমরা চাইলে মনে রাখতে পারো, এগুলো আমাদের নিউক্লিয়াস অ্যাম্বিগাস অথবা নিউক্লিয়াস রেট্রোঅ্যাম্বিগাস এর পাশে অবস্থিত। তাহলে দেখো, আমাদের এই এক্সপিরেটরি নিউরন আমরা কি বললাম, মূলত কাজ করে থাকে আমাদের এক্সপিরেশনকে নিয়ে। বাট সায়েন্টিস্টরা বলছেন যে আমাদের এই এক্সপিরেটরি নিউরনের ভেতরেও অনেকগুলো নিউরন এমন থাকে যেগুলো আমাদের ইনস্পিরেশনের সাথে জড়িত। এগুলো থেকে কিছু ফাইবার ডিসেন্ড করে এবং এই ফাইবারগুলো আমাদের C3, C4, C5 এর মাধ্যমে ফ্রেনিক নার্ভ হয়ে ডায়াফ্রামকে কন্ট্রাক্ট করতে সাহায্য করে, মানে ইনস্পিরেশনে কাজ করে। আবার কিছু ফাইবার এসে আমাদের থোরাসিক নার্ভগুলোতে গিয়ে ইন্টারকোস্টাল নার্ভ হয়ে আমাদের এক্সটার্নাল ইন্টারকোস্টালকে কন্ট্রাক্ট করায়, মানে আমাদের ইনস্পিরেশনে কাজ করে। তাহলে তোমরা দেখলা যে আমাদের এই এক্সপিরেটরি নিউরন মূলত কাজ করে হচ্ছে আমাদের এক্সপিরেশনকে নিয়ে। বাট তার ভেতরে কিছু কিছু নিউক্লিয়াস আছে যেগুলো আমাদের ইনস্পিরেশনের সাথেও জড়িত। এখন তাহলে আমাদের এই এক্সপিরেটরি নিউরনের যেই আমাদের এক্সপিরেশনের কাজ, সেটা কীভাবে করে থাকে? সে আমাদের এখানে আসে এবং এখানে এসে সে কিছু ফাইবারকে ডিসেন্ড করায়। সেই ফাইবারগুলো আমাদের C3, C4 এর মাধ্যমে যায়, কিন্তু সেগুলোর কাজটা একটু ভিন্ন। সেগুলো কি করে? সেগুলো গিয়ে আমাদের এক্সটার্নাল ইন্টারকোস্টালকে
ইনারভেট করে না, সেগুলো গিয়ে আমাদের ইন্টারনাল ইন্টারকোস্টালকে ইনারভেট করে। তোমরা সবাই জানো যে ইন্টারনাল ইন্টারকোস্টাল যখন কন্ট্রাক্ট করবে তখন আমাদের যেই ট্রান্সভার্স ডায়ামিটার, সেই ট্রান্সভার্স ডায়ামিটারটা কমে যাবে, মানে হচ্ছে আমাদের লাংস ডিফ্লেটেড হবে বা আমাদের থোরাক্সের ভলিউমটা কমবে, এবং কিছু ফাইবার আমাদের ডায়াফ্রামে যাবে যেগুলো আমাদের ডায়াফ্রামকে ইনহিবিট করবে। এভাবেই আমাদের এক্সপিরেটরি নিউরনটা কাজ করে। তাহলে আমরা যেটা বললাম যে আমাদের মেডুলার অ্যান্ট্রোল্যাটারাল পার্টে কিছু নিউক্লিয়াস থাকে যেগুলো আমাদের নিউক্লিয়াস অ্যাম্বিগাস বা নিউক্লিয়াস রেট্রো অ্যাম্বিগাস এর পাশে থাকে, এবং এগুলো মূলত আমাদের এক্সপিরেশনের সাথে জড়িত। এগুলোকে বলা হয়ে থাকে যে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, এবং এগুলো মূলত এক্সপিরেশনের সাথে জড়িত হলো কিছু নিউক্লিয়াস বা কিছু নিউরন এদের আছে যেগুলো আমাদের ইনস্পিরেশনের সাথে জড়িত। তো এক্সপিরেশনটা কীভাবে হয়ে থাকে, কিছু ফাইবার ডিসেন্ড করে আমাদের ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেলে যায়, কন্ট্রাক্ট করে থোরাক্সের ভলিউম কমে, এক্সপিরেশন হয়, এবং কিছু নার্ভ গিয়ে আমাদের এখানকার ডায়াফ্রামকে ইনহিবিট করে, এবং ডায়াফ্রাম কি করে, রিল্যাক্স হয়, যার ফলে আমাদের এখানকার ভলিউমটা কমে, এক্সপিরেশন হয়। তাহলে এই ছিল আমাদের রেসপিরেটরি সেন্টার নিয়ে কথাবার্তা। তো আমরা এতক্ষণ যেই কথাগুলো বললাম সেই কথাগুলো হচ্ছে যে কীভাবে নর্মালি আমাদের রেসপিরেশনটা হচ্ছে। বাট তুমি চাইলে আমাদের রেসপিরেশনকে কিছু সময়ের জন্য স্টপ রাখতে পারো, কিছু সময়ের জন্য হাইপার ভেন্টিলেট করতে পারো, কিছু সময়ের জন্য বেশি বেশি নিঃশ্বাস গ্রহণ করতে ছাড়তে পারো। তো এই যেই কন্ট্রোলটা, মানে তুমি জেনে শুনে যেই কন্ট্রোলটা করতেছো, জেনে শুনে যেই আমাদের রেসপিরেশনটাকে বন্ধ রাখতেছো অথবা হাইপার ভেন্টিলেট করতেছো, হাইপো ভেন্টিলেট করতেছো, যেটাই করো না কেন তুমি জেনে শুনে যেটা করতেছো সেটাকে বলা হয়ে থাকে যে ভলান্টারি কন্ট্রোল। আর ভলান্টারি কন্ট্রোল হয়ে থাকে মূলত আমাদের সেরিব্রাল কর্টেক্স থেকে এবং আমাদের হাইপোথ্যালামাস থেকে। এবং তুমি অবশ্যই একটা জিনিস খেয়াল করে থাকবা যে আমাদের কিছু ইমোশনাল সিচুয়েশনেও আমাদের রেসপিরেটরি রেটটা কিন্তু নর্মাল থাকে না, তখন চেঞ্জ হয়ে যায়। তো এই যে চেঞ্জটা সেটা করে থাকে আমাদের লিম্বিক সিস্টেম। লিম্বিক সিস্টেম আমাদের ইমোশনাল কন্ট্রোলটা করে থাকে। এবং এটা কীভাবে হয়ে থাকে, আমাদের সেরিব্রাল কর্টেক্স থেকে কিছু ফাইবার কর্টিকোস্পাইনাল পাথওয়ের মাধ্যমে নামার সময় তারা কী করে, আমাদের এই ইনস্পিরিডিয়া সেন্টারকে স্টিমুলেট অথবা ইনহিবিট করে। আমরা যখন যেটা যেরকম চাই তখন সেটা সেভাবে করে থাকে, এবং এভাবে আমরা আমাদের ভলান্টারি কন্ট্রোলটা করে থাকি। তাহলে এই ছিল হচ্ছে আমাদের রেসপিরেশনের সেন্ট্রাল কন্ট্রোল মেকানিজম। আমাদের এই সেন্ট্রাল কন্ট্রোল মেকানিজমগুলোকে আমাদের বডি রেগুলেট করতে পারে। আমাদের বডিতে যদি কোনো একটা চেঞ্জ হয়ে থাকে, সেই চেঞ্জটার ফলশ্রুতিতে আমাদের এই সেন্ট্রাল কন্ট্রোলটা রেগুলেট হয়ে থাকে। তো আমরা এখন দেখব যে কিভাবে আমাদের বডিতে যেই চেঞ্জগুলো হচ্ছে সেগুলো কিভাবে আমাদের এই রেসপিরেটরি সেন্টার বা আমাদের যে সেন্ট্রাল রেগুলেটিং মেকানিজম সেটাকে কিভাবে স্টিমুলেট বা ইনহিবিট করে থাকে। তো তোমরা সবাই একটা জিনিস মনে রাখবা যে সবচাইতে যেই জিনিসটা আমাদের রেসপিরেশনকে রেগুলেট করার জন্য দায়ী সেটা হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার। আমাদের আর্টেরিয়াল ব্লাডে কার্বন ডাইঅক্সাইডের যে পার্শিয়াল প্রেশার, সেই কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশারটা আমাদের রেসপিরেটরি রেটের জন্য, রেসপিরেটরি রেগুলেশনের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জিনিস। কেন? তোমরা সবাই জানো আমাদের মেটাবলিজম, এর ফলে আমরা কী উৎপন্ন করে থাকি, এর ফলে আমরা কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করে থাকি। এবং যখন আমাদের মেটাবলিজমটা বেশি হয় তখন আমাদের কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশনও বেশি হয়, এবং কার্বন ডাইঅক্সাইডকে শরীর থেকে বের করে দেওয়ার জন্য আমাদের রেসপিরেটরি সেন্টারকে কাজ করতে হয়। মানে আমাদের কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আমাদের মেটাবলিজম এবং আমাদের লাংস এর ফাংশনের ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রিলেশন। এখন আসো আমরা দেখি যে আমাদের আর্টেরিয়াল সিস্টেমের কোন কোন জিনিস আমাদের এই রেসপিরেটরি রেটটাকে রেগুলেট করতে পারে। মূলত আমাদের পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড এবং আমাদের পিএইচ, অথবা আমরা বলতে পারি যে আমাদের প্রোটন কনসেন্ট্রেশন, এই তিনটা জিনিস আমাদের রেসপিরেটরি রেট বা রেসপিরেশনের যে কন্ট্রোল মেকানিজম, সেন্ট্রাল কন্ট্রোল মেকানিজম, এই সেন্ট্রাল কন্ট্রোল মেকানিজমকে স্টিমুলেট ইনহিবিট করতে পারে। তো প্রথমত আসো আমরা দেখি যে আমাদের পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, যেটা খুবই ইম্পর্ট্যান্ট বোঝাটা, এই পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটা কীভাবে আমাদের এই সেন্ট্রাল মেকানিজমকে স্টিমুলেট বা ইনহিবিট করতে পারে।
তো আমাদের এই সেন্ট্রাল মেকানিজমগুলোকে স্টিমুলেট বা ইনহিবিট করার জন্য আমাদের কিছু মেকানিজমের প্রয়োজন হয়ে থাকে বা কিছু রিসেপ্টরের প্রয়োজন হয়ে থাকে, যেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে কিমো রিসেপ্টর। কিমো রিসেপ্টর মানে হচ্ছে কেমিক্যাল রিসেপ্টর, মানে এগুলো আমাদের ব্লাডের কেমিক্যাল কম্পোজিশনটাকে বুঝতে পারে। তো কেমিক্যাল কম্পোজিশন বলতে আমরা মূলত আমাদের কার্বন ডাইঅক্সাইড, আমাদের অক্সিজেন, আমাদের পিএইচ, এই জিনিসগুলোকেই বোঝাচ্ছি। তো আমাদের এই কিমো রিসেপ্টর এটা মূলত দু রকমের হয়ে থাকে। একটাকে বলা হয়ে থাকে যে সেন্ট্রাল কিমো রিসেপ্টর, আর একটাকে বলা হয়ে থাকে যে পেরিফেরাল কিমো রিসেপ্টর। এই সেন্ট্রাল কিমো রিসেপ্টরগুলো কোথায় অবস্থিত? সেন্ট্রাল কিমো রিসেপ্টরগুলো আমাদের ভেন্ট্রাল মেডুলায় অবস্থিত। ঠিক এই জায়গাটাতে আমাদের এই সেন্ট্রাল কিমো রিসেপ্টরগুলো অবস্থিত। সেটা আমাদের মেডুলার যে লেয়ার, সেই লেয়ারটার থেকে মোটামুটি 1 to 2 মিলিমিটার ভেতরে আমাদের এই সেন্ট্রাল কিমো রিসেপ্টরগুলো প্রেজেন্ট থাকে। এবং আমাদের এই সেন্ট্রাল কিমো রিসেপ্টরগুলা আমাদের কার্বন ডাইঅক্সাইড এর পার্শিয়াল প্রেশারের উপর খুব বেশি সেন্সিটিভ। এখন চলো আমরা কার্বন ডাইঅক্সাইড সম্পর্কে তাহলে একটু ডিটেলস জানি। ধরো এটা হচ্ছে আমাদের একটা ক্যাপিলারি বা এটা হচ্ছে আমাদের একটা আর্টারি। ধরো আমাদের মেটাবলিজম বাড়ার ফলে যে কোনো কারণে আমাদের এখানে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে। কার্বন ডাইঅক্সাইড যখন এখানে বেড়ে যাবে তখন এখানে অবশ্যই আমাদের কিছু ওয়াটার থাকে, এবং এই ওয়াটারগুলো কার্বন ডাইঅক্সাইডের সাথে রিয়েক্ট করে কি করবে? কার্বন ডাইঅক্সাইডের সাথে রিয়েক্ট করে আমাদের কার্বনিক অ্যাসিড তৈরি করবে, এবং কার্বনিক অ্যাসিড পরবর্তী ডিসোসিয়েট হয়ে আমাদের বাইকার্বনেট এবং প্রোটনে কনভার্ট হবে। এখন দেখো আমাদের কার্বন ডাইঅক্সাইড কীভাবে আমাদের সেন্ট্রাল কিমো রিসেপ্টরকে স্টিমুলেট বা ইনহিবিট করবে সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। তো দেখো আমাদের এখানকার একটা পোর্শনকে আমরা একটু বড় করে এদিকে দেখাই। ধরো এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের আমাদের কিমো রিসেপ্টর এর একটা পার্ট। এদিকে অবশ্যই আমাদের ব্লাড ফ্লো হচ্ছে। ধরো এদিক থেকে আমাদের ব্লাড আসতেছে এবং এদিকে একটা ক্যাপিলারি ফর্ম করতেছে ব্লাড এসে, এবং আবার সেটা এদিক দিয়ে চলে যাচ্ছে বাইরে। তো এখন দেখো আমাদের এখানকার মানে হচ্ছে আমাদের এই পার্টটার মেডুলার ভেন্ট্রাল পার্টটার এখানে যেই ক্যাপিলারিগুলো থাকে, সেই ক্যাপিলারিগুলোর যে এন্ডোথেলিয়াল সেলগুলো মানে হচ্ছে ক্যাপিলারি ফর্ম করে যে সেলগুলো, সেই সেলগুলো একটা আরেকটার সাথে অনেক টাইটলি বাউন্ড থাকে, এবং কিছু গ্লিয়াল সেল গিয়ে এগুলোকে সাপোর্ট দেয়। এবং আমাদের এখানে যেই জিনিসটা ফর্ম করলো টাইটলি বাউন্ড হয়ে আমাদের এই এন্ডোথেলিয়াল সেলগুলো, সেটাকে আমরা বলে থাকি ব্লাড ব্রেইন ব্যারিয়ার। দেখো আমাদের মেটাবলিজম বেড়ে গেছে, মানে হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড বেশি প্রোডাকশন হচ্ছে। তাহলে কার্বন ডাইঅক্সাইড গিয়ে আমাদের ওয়াটারের সাথে রিয়েকশন করে বাইকার্বনেট ফর্ম করলো, এখানে প্রোটন ফর্ম করলো। তাহলে দেখো আমাদের এখানে কার্বন ডাইঅক্সাইডও ফর্ম হলো, পাশাপাশি আমাদের এখানে প্রোটনও ফর্ম হলো। বাট প্রোটন দেখো এটা হচ্ছে আমাদের একটা চার্জ মলিকিউল। এই যে দেখো এখানে তার একটা চার্জ আছে। প্রোটন যেহেতু একটা চার্জ মলিকিউল, সেহেতু প্রোটন আমাদের এই ব্লাড ব্রেইন ব্যারিয়ারকে ক্রস করতে পারে না। মানে আমাদের কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার ফলে যেই প্রোটনটা প্রডিউস হলো, সেই প্রোটনটা এই ব্লাড ব্রেইন ব্যারিয়ারকে ক্রস করতে পারতেছে না। বাট যেই কার্বন ডাইঅক্সাইডটা প্রডিউস হলো, সেই কার্বন ডাইঅক্সাইডটা আমাদের এই ব্লাড ব্রেইন ব্যারিয়ারকে ক্রস করতে পারে। কারণ কি? কারণ আমাদের কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা লিপিড সেলিয়েবল সাবস্টেন্স, আর লিপিড সেলিয়েবল সাবস্টেন্স সবসময় বায়োলজিক্যাল মেমব্রেনকে ক্রস করতে পারে। সে আমাদের ব্লাড ব্রেইন ব্যারিয়ারকে ক্রস করে আমাদের সিএসএফে বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইডে চলে যেতে পারে, অথবা আমাদের এখানকার এই ব্লাড ব্রেইন ব্যারিয়ারকে ক্রস করে সে আমাদের মেডুলায় চলে যেতে পারে। তো সে যখন আমাদের ব্লাড ব্রেইন ব্যারিয়ারকে ক্রস করে চলে যাবে, সে আমাদের ওয়াটারের সাথে রিয়েক্ট করবে। ওয়াটারের সাথে রিয়েক্ট করে সে আমাদের কী করবে? সে আমাদের কার্বনিক অ্যাসিড তৈরি করবে। কার্বনিক অ্যাসিড আবার কীভাবে ডিসোসিয়েট হবে? প্রোটন এবং কার্বন ডাইঅক্সাইড। যেই প্রোটনটা এখন আমাদের এই ব্লাড ব্রেইন ব্যারিয়ার পাস করে আমাদের সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের ভেতরে তৈরি হলো, এই প্রোটনটা আমাদের এখানে কিছু নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসগুলোকে স্টিমুলেট করবে, এবং এই নিউক্লিয়াসগুলো গিয়ে আমাদের এই রেসপিরেটরি বা ইনস্পিরেটরি যে নিউরন, সেই ইনস্পিরেটরি নিউরনগুলোকে স্টিমুলেট করবে, এবং খুব বেশি স্টিমুলেট করবে, যার ফলে আমাদের ইনস্পিরেশন বা আমাদের রেসপিরেশনের প্রসেসটা খুব দ্রুত হয়ে যাবে। তাহলে আমি কি বললাম সেটাকে যদি আমি আরও একবার বলি,
যে ধরো কোনো কারণে তুমি এক্সারসাইজ করতেছো বা যে কোনো কারণে তোমার কার্বন ডাইঅক্সাইড ব্লাডে বেড়ে গেল। ব্লাডে যদি কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় তাহলে সেটা আমাদের ওয়াটারের সাথে রিয়েক্ট করে সেটা কিছু আমাদের কার্বনিক অ্যাসিড তৈরি করবে। সেই কার্বনিক অ্যাসিড ডিসোসিয়েট হয়ে আমাদের বাইকার্বনেট এবং প্রোটনে কনভার্ট হবে। কিন্তু আমাদের এই যে প্রোটনটা তৈরি হলো আমাদের ব্লাডের ভেতরে, সেই প্রোটনটা আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করতে পারে না, কারণ এই প্রোটনটা একটা চার্জ মলিকিউল, আর চার্জ মলিকিউল আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করতে পারে না। তাহলে আমাদের এই প্রোটনটা এই ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করে এদিকে যাইতে পারবে না, এই বাইকার্বনেটটাও যাইতে পারবে না। বাট সবগুলো কার্বন ডাইঅক্সাইড তো আর আমাদের প্রোটন আর কার্বনিক অ্যাসিডে কনভার্ট হয় নাই। যেই কার্বন ডাইঅক্সাইডগুলো এখন আমাদের ব্লাডে আছে, সেই কার্বন ডাইঅক্সাইডগুলো যখন আমাদের এই ব্লাড ব্রেন ব্যারিয়ারের এদিকে আসবে তখন সেগুলো ডিফিউজ হয়ে আমাদের এই ব্লাড ব্রেন ব্যারিয়ারের ভেতরে চলে যাবে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইডে চলে যাবে। সেখানে গিয়ে তারা আবার ওয়াটারের সাথে রিয়েকশন করবে, আবার ঠিক সেম রিয়েকশনটা কার্বনিক অ্যাসিড প্রোটন। এই যে প্রোটনটা তৈরি হলো, এই প্রোটনটা খুবই পাওয়ারফুলি আমাদের এখানকার যে নিউরনগুলো থাকে সেই নিউরনগুলোকে স্টিমুলেট করবে, এবং এই নিউরনগুলো গিয়ে মূলত আমাদের এখানকার এই ইনস্পিরেটরি গ্রুপকে স্টিমুলেট করে, যার ফলে আমাদের রেসপিরেটরি রেটটা বেড়ে যায়। তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইড নিয়ে কি বললাম? কার্বন ডাইঅক্সাইড নিয়ে বললাম যে আমাদের কার্বন ডাইঅক্সাইড লেভেল যদি ব্লাডে বেড়ে যায় তাহলে কার্বন ডাইঅক্সাইড ক্রস করে এদিকে আসবে, এবং কার্বন ডাইঅক্সাইডটা ক্রস করে এদিকে আসলেও সেই কার্বন ডাইঅক্সাইডটা আমাদের প্রোটন তৈরি করবে, এবং এই প্রোটনটা আমাদের রেসপিরেটরি রেটকে বাড়িয়ে দিবে। এখন তাহলে দেখো, বাকি থাকলে আমাদের অক্সিজেন আর প্রোটন। এই অক্সিজেন আর প্রোটন এর ভেতরে আমরা প্রোটনের কথাটা বলেই ফেললাম যে প্রোটন আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করতে পারবে না, আর আমাদের অক্সিজেনও তেমন একটা আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করতে পারে না, কারণ অক্সিজেন ততটা আমাদের সলিউবল সাবস্টেন্স না যতটা আমাদের কার্বন ডাইঅক্সাইড। তার মানে আমাদের এই সেন্ট্রাল কিমোরিসেপ্টর যেগুলো আমাদের মেডুলার ভেন্ট্রালি অবস্থিত, এই কিমোরিসেপ্টরগুলোকে আমাদের কার্বন ডাইঅক্সাইড খুবই পাওয়ারফুলি স্টিমুলেট করে, বাট আমাদের অক্সিজেন এবং আমাদের যে পিএইচ সেই পিএইচগুলো আমাদের এই সেন্ট্রাল কিমোরিসেপ্টরগুলোকে স্টিমুলেট করতে পারে না তেমন একটা। এখন আসো তাহলে সেন্ট্রাল কিমোরিসেপ্টর শেষ, আমরা পেরিফেরাল কিমোরিসেপ্টরে আসি। তো পেরিফেরাল কিমোরিসেপ্টর, এই পেরিফেরাল কিমোরিসেপ্টরগুলো কোথায় থাকে? পেরিফেরাল কিমোরিসেপ্টরকে বোঝার জন্য তোমরা আমাদের এই চিত্রটার দিকে একটু লক্ষ্য করো। কি দেখতে পাচ্ছ? আমাদের লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, আর্চ অফ অ্যাওর্টা দেখতে পাচ্ছ। এখানে দেখো যে আমাদের সাবক্লেভিয়ান ভেইন, দেন দেখতে পাচ্ছ আমাদের ইন্টারনাল ক্যারোটিড, এক্সটার্নাল ক্যারোটিড, এবং এদিকেও দেখতে পাচ্ছ আমাদের এক্সটার্নাল এবং ইন্টারনাল ক্যারোটিড। তো আমাদের এক্সটার্নাল এবং ইন্টারনাল ক্যারোটিড এর মাঝখানে এই অংশটাতে আমাদের একটা কিমোরিসেপ্টর থেকে থাকে, এবং এখানেও আমাদের এক্সটার্নাল এবং ইন্টারনাল ক্যারোটিড এর মাঝখানে একটা কিমোরিসেপ্টর থেকে থাকে। এই কিমোরিসেপ্টরগুলোকে বলা হয়ে থাকে যে ক্যারোটিড বডি। আচ্ছা, এখানে আরেকটা শব্দের সাথে একটু কনফিউশন হতে পারে, সেটা হচ্ছে যে আমাদের ক্যারোটিড সাইনাস। তোমরা সবাই মনে রাখবা যে ক্যারোটিড সাইনাস আমাদের এখানকার এই ডাইলেশন মানে হচ্ছে আমাদের ইন্টারনাল ক্যারোটিড এর যে ডাইলেশন, এই ডাইলেশনটার ভেতরে ক্যারোটিড সাইনাস প্রেজেন্ট থাকে, আর ক্যারোটিড সাইনাস ব্যারো রিসেপ্টর হিসেবে কাজ করে। বাট আমরা এখন যেটাকে নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আমাদের ক্যারোটিড বডি, এবং এই ক্যারোটিড বডিটা মূলত আমাদের কিমো সেন্সর হিসেবে কাজ করে, নট আমাদের ব্যারো সেন্সর বা ব্লাড প্রেশারকে মাপে না। এটা মূলত মেপে থাকে হচ্ছে আমাদের ব্লাডের কেমিক্যাল কম্পোজিশনকে। তো আমাদের এই ক্যারোটিড বডি এগুলো হচ্ছে আমাদের এক্সটার্নাল ক্যারোটিড এবং ইন্টারনাল ক্যারোটিডের মাঝখানে থেকে থাকে, এবং এখানে মানে হচ্ছে আমাদের আর্চ অফ অ্যাওর্টাতে কিছু আমাদের কিমোরিসেপ্টর থেকে থাকে, যেগুলোকে বলা হয়ে থাকে যে অ্যাওর্টিক বডি, মানে এগুলো আমাদের অ্যাওর্টায় প্রেজেন্ট থাকে। ক্যারোটিড বডি এবং অ্যাওর্টিক বডি এগুলো সম্পর্কে তোমরা জানতে পারো, এগুলো হচ্ছে আমাদের একটা স্মল অর্গানের মতো কাজ করে, এবং এই স্মল অর্গানটা মূলত আমাদের ব্লাডের যে কেমিক্যাল কম্পোজিশন সেই ব্লাডের কেমিক্যাল কম্পোজিশনটাকে মাপতে পারে। এবং তোমরা সবাই অবশ্যই মনে রাখবা আমাদের এখানকার যে ক্যারোটিড বডি এগুলো থেকে কিছু ফাইবার যায়, এবং এই ফাইবারগুলো একত্রিত হয়ে আমাদের এখানকার যে ক্যারোটিড বডি আছে সেগুলো থেকে একত্রিত হয়ে আমাদের নাইন্থ নার্ভ মানে হচ্ছে গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভ এর মাধ্যমে এগুলো আমাদের কোথায় চলে যায়? ব্রেন স্টেমে চলে যায়। এবং আমাদের এখান থেকে মানে হচ্ছে অ্যাওর্টিক বডি থেকে আমাদের কিছু নার্ভ এসে সেগুলো আমাদের 10th নার্ভ বা ভ্যাগাসে
একত্রিত হয় এবং ভ্যাগাসের মাধ্যমে সেগুলো আমাদের ব্রেন স্টেমে চলে যায়। এখন তোমরা অবশ্যই আরও একটা কথা মনে রাখতে পারো, আমাদের এই ক্যারোটিড বডি এবং অ্যাওর্টিক বডি এর ভেতরে আমাদের ক্যারোটিড বডি অনেকটা বেশি এফিশিয়েন্ট অ্যাওর্টিক বডির তুলনায়। তাহলে চলো আমরা দেখি যে আমাদের কীভাবে ক্যারোটিড বডি এবং অ্যাওর্টিক বডিগুলো কাজ করে। প্রথম কথা হচ্ছে আমাদের পেরিফেরাল কেমোরিসেপ্টরগুলো আমাদের পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, মানে আর্টেরিয়াল ব্লাডের পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনটা কত, পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইডের কত, বা আমাদের পিএইচ, এই সব কিছুর উপরেই ডিপেন্ড করে থাকে। মানে আমরা দেখেছিলাম যে আমাদের সেন্ট্রাল যে কেমোরিসেপ্টর সেটা মূলত আমাদের কার্বন ডাইঅক্সাইডের উপর কাজ করতেছিল। অক্সিজেন এবং পিএইচ আর্টেরিয়াল ব্লাডে কেমন একটা চেঞ্জ হচ্ছে তার উপর কিন্তু তাদের কোনো নিয়ন্ত্রণ ছিল না। বাট আমরা দেখব যে আমাদের পেরিফেরাল কেমোরিসেপ্টরগুলো আমাদের তিনোটার উপরেই ডিপেন্ডেন্ট। তো আমরা প্রথমত একটা একটা করে শুরু করি। আমরা প্রথমত দেখি যে আমাদের অক্সিজেন এর উপরে কীভাবে আমাদের এই কেমোরিসেপ্টরগুলো, মানে হচ্ছে পেরিফেরাল কেমোরিসেপ্টরগুলো কীভাবে আমাদের অক্সিজেনের উপর কাজ করে। ধরো কোনো না কোনো কারণে আমাদের অক্সিজেন এর পার্শিয়াল প্রেশার আর্টেরিয়াল ব্লাডে কমতেছে, মানে আমাদের এখানে যে ব্লাডটা আছে আর্টারিতে, সেই ব্লাডে আমাদের পার্শিয়াল প্রেশারটা অক্সিজেনের কমতেছে। নর্মালি আমাদের আর্টেরিয়াল ব্লাডে অক্সিজেনের পার্শিয়াল প্রেশারটা কত থাকে? নর্মালি আমাদের অক্সিজেনের পার্শিয়াল প্রেশারটা থাকে কতটুকু? 95 মিলিমিটার অফ মার্কারি। ওকে, 95 মিলিমিটার অফ মার্কারি। এখন ধরো কোনো কারণে আমাদের অক্সিজেনের পার্শিয়াল প্রেশারটা কমতেছে, আর্টেরিয়াল ব্লাডে অক্সিজেনের পার্শিয়াল প্রেশারটা কমতেছে। আর্টেরিয়াল ব্লাডে অক্সিজেনের পার্শিয়াল প্রেশারটা কেন কমতে পারে? দেখো, এটা হচ্ছে ধরো আমাদের লাংস। ওকে, লাংসের এটা হচ্ছে ধরো অ্যালভিওলি। এখন তোমরা সবাই জানো যে অ্যালভিওলিতে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার কত থাকে? মোটামুটি 100 বা 104 মিলিমিটার অফ মার্কারি। এবং এখান দিয়ে যেটা আসতেছে সেটাতে আমাদের অক্সিজেনের পার্শিয়াল প্রেশার থাকে 40 মিলিমিটার অফ মার্কারি। এবং এই ব্লাডটা এদিকে আসার ফলে আমাদের এখানে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার 104, কিছু ভিনাস অ্যাডমিক্সারের ফলে আমাদের এটা হয়ে যায় মোটামুটি 95 মিলিমিটার অফ মার্কারি। এখন আমাদের আর্টেরিয়াল ব্লাডে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার কমতেছে, এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে আমাদের এই লাংসের অ্যালভিওলিতে অক্সিজেন আসতে পারতেছে খুবই কম। দেখো, আমাদের এখানে যদি অক্সিজেন আগের মতোই 104 মিলিমিটার অফ মার্কারি বা 100 মিলিমিটার অফ মার্কারি এরকম পার্শিয়াল প্রেশার নিয়ে আসতো, তাহলে আমাদের আর্টেরিয়াল ব্লাডও 100 বা 95 এরকমই আমাদের পার্শিয়াল প্রেশারটা হতো। আর্টেরিয়াল ব্লাডে পার্শিয়াল প্রেশারটা আমাদের 95 থেকে কমতেছে, মানে হচ্ছে আমাদের অ্যালভিওলিতে অক্সিজেন কম পৌঁছাতে পারতেছে। মানে আমাদের এই ক্যারোটিড বডিগুলা বা আমাদের অ্যাওর্টিক বডিগুলা অক্সিজেনের পার্শিয়াল প্রেশার কমে যাওয়াটাকে যে সেন্স করতেছে, সেটার মাধ্যমে তারা মূলত এটা সেন্স করতেছে যে আমাদের এই যে অ্যালভিওলি, সেই অ্যালভিওলিগুলোতে আমাদের বাতাস বা অক্সিজেন কম আসতেছে, বা যেই বাতাসটা আসতেছে সেখানে আমাদের অক্সিজেনের পার্শিয়াল প্রেশারটা কম। যখন কিনা আমাদের এই ক্যারোটিড বডিগুলা এটা সেন্স করবে যে আমাদের আর্টেরিয়াল ব্লাডে অক্সিজেনটা কম, বা আমাদের এখানে মানে হচ্ছে লাংসে অক্সিজেন আসতে পারতেছে কম, তখন তারা কিছু মেকানিজমের মাধ্যমে গ্লসোফেরেঞ্জিয়াল এবং ভ্যাগাস নার্ভের মাধ্যমে আমাদের রেসপিরেটরি সেন্টারকে স্টিমুলেট করবে। এখন আমরা দেখব যে কোন কোন মেকানিজমের মাধ্যমে তারা সেই কাজটা করতেছে। চলো আমরা ক্যারোটিড বডির একটা স্ট্রাকচারকে দেখার চেষ্টা করি। ক্যারোটিড বডিতে মূলত দু ধরনের সেল থাকে। একটাকে বলা হয় থাকে যে টাইপ 1 সেল, ধরো এটা একটা টাইপ 1 সেল। আর কিছু সেল থাকে যেগুলোকে বলা হয় থাকে যে টাইপ 2 সেল, ধরো এটা হচ্ছে একটা টাইপ 2 সেল। এটা দেখতে একটু ভিন্ন, এটা হচ্ছে টাইপ 2 সেল। এবং তোমরা সবাই জেনে থাকবা যে আমাদের এই ক্যারোটিড বডিতে খুবই বেশি ব্লাড ফ্লো হয়ে থাকে। ব্লাড ফ্লোটাকে আমরা কীভাবে দেখাবো? আমরা ব্লাড ফ্লোটাকে এটা দিয়ে দেখাচ্ছি যে এটা হচ্ছে আমাদের ক্যারোটিড বডিতে ব্লাড ফ্লো। তোমরা সবাই জেনে থাকবা যে ক্যারোটিড বডি আমাদের একটা অর্গান হিসেবে কাজ করে, এবং একটা অর্গান এর সাইজের তুলনায় তার যে ব্লাড ফ্লো সেটা যদি হিসাব করা হয়, তাহলে আমাদের ক্যারোটিড বডিতে সবচেয়ে হাইয়েস্ট ব্লাড ফ্লো হয়। মানে সাইজের তুলনায় ব্লাড এখানে খুবই বেশি পরিমাণে আসে। কেন? কারণ দেখো, এদিক দিয়ে খুবই বেশি পরিমাণে ব্লাড আসতেছে, যার ফলে এখানের এই সেলগুলা, এগুলোরও তো মেটাবলিজমের প্রয়োজন, তাই না? এগুলো আমাদের কিছু অক্সিজেনকে খরচ করে, বাট এগুলার যেই অক্সিজেন লাগবে, যতটুকু ব্লাড এগুলোর জন্য প্রয়োজন, তার থেকে অনেক 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 গুণ বেশি ব্লাড এদিক দিয়ে ফ্লো হয়, যার ফলে আমাদের এখানের এই সেলগুলা টাইপ 1 টাইপ 2 সেলগুলা যে অক্সিজেনগুলো খরচ করে, সেই অক্সিজেনগুলো খরচ করার ফলে
মূলত আমাদের এখানকার যেই অক্সিজেনের পার্শিয়াল প্রেশার সেই পার্শিয়াল প্রেশারটা তেমন একটা চেঞ্জ হয় না। তো ধরো কোনো কারণে আমাদের এখানের পার্শিয়াল প্রেশারটা কমতেছে, কার? অক্সিজেনের। কোথায়? আর্টেরিয়াল ব্লাডে। মানে কোথায় কমতেছে? মানে আমাদের অ্যালভিওলিতে অক্সিজেন কম আসতে পারতেছে। যখন আমাদের এখানে অক্সিজেন কম আসতে পারবে তখন আমাদের এই টাইপ 1 সেল বা এগুলোকে বলা হয়ে থাকে যে গ্লোমা সেল, এই গ্লোমা সেলগুলোতে সাধারণত নর্মালি কিছু চ্যানেল থাকে। এই চ্যানেলগুলোকে বলা হয়ে থাকে যে অক্সিজেন সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেল। এগুলো কি করে? এগুলো অক্সিজেনের উপস্থিতিতে কাজ করে এবং সাধারণত এগুলো আমাদের সেল থেকে সেলের বাইরে পটাশিয়ামকে বের করে দেয়। আমি কি বললাম? যে টাইপ 1 সেল বা গ্লোমা সেলে কিছু চ্যানেল থাকে যেগুলো হচ্ছে অক্সিজেন সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেল। এগুলা অক্সিজেন থাকলে পরে কাজ করে এবং কি কাজ করে সেগুলো আমাদের সেল থেকে সেলের বাইরে কিছু পরিমাণ পটাশিয়ামকে বাইরে বের করে দেয়। এবং এই পটাশিয়ামকে বাইরে বের করে দেওয়ার জন্য আমাদের এই গ্লোমা সেলের ভেতরে যে অ্যাকশন পটেনশিয়াল বা যেই রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, সেই রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা হয় মোটামুটি -90 মিলিভোল্ট এর কাছাকাছি। মানে আমাদের এই অক্সিজেন সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেলগুলো কাজ করার ফলে পটাশিয়াম সেল থেকে বের হয়ে যাওয়ার ফলে, মানে হচ্ছে পজিটিভ চার্জ সেল থেকে বের হয়ে যাওয়ার ফলে আমাদের সেলের যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল সেটা হয়ে থাকে মূলত 90 মিলিভোল্ট এর কাছাকাছি। বাট যখন আমাদের এখানে অক্সিজেনের পার্শিয়াল প্রেশারটা কমে যাবে তখন আমাদের এই পটাশিয়াম চ্যানেল যেগুলো অক্সিজেন সেন্সিটিভ সেগুলো বন্ধ হয়ে যাবে। মানে আমাদের সেল থেকে সেলের বাইরে পটাশিয়াম যেতে পারবে না। পটাশিয়াম যেতে পারবে না মানে কি? মানে পজিটিভ চার্জ সেলের বাইরে যেতে পারবে না। তার মানে পজিটিভ চার্জ সেলের ভেতরে একুমুলেট হবে। পজিটিভ চার্জ যদি সেলের ভেতর একুমুলেট হয় তাহলে আমাদের এই যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল এটা লেস নেগেটিভ হয়ে যাবে। এটা ধরো -80, -75, 70 এরকম হয়ে যাবে। যখনই আমাদের এই রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, ধরো এটা হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল -90 মিলিভোল্ট, এটা হচ্ছে থ্রেশহোল্ড পটেনশিয়াল, ধরো থ্রেশহোল্ড পটেনশিয়াল হচ্ছে 70 মিলিভোল্ট। তোমরা সবাই এগুলো সম্পর্কে পরিচিত। তো যখনই আমাদের রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা কমে যাবে, লেস নেগেটিভ হয়ে যাবে, তখন দেখো কি হচ্ছে, তখনই আমাদের এই রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা কোথায় চলে যাবে? থ্রেশহোল্ডের দিকে চলে যাবে। কিভাবে? দেখো, আমাদের অক্সিজেন কম আসতেছে, পটাশিয়াম চ্যানেল বন্ধ হয়ে গেছে, সেলের ভেতরে পজিটিভ চার্জ অ্যাকুমুলেট হচ্ছে। পজিটিভ চার্জ অ্যাকুমুলেট হওয়ার ফলে রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা রেস্টিং থাকতেছে না 90-তে, সেটা একটু লেস নেগেটিভ হয়ে ধরো 70-এ চলে যাচ্ছে। আর 70ই হচ্ছে এটার জন্য কি? এটার জন্য থ্রেশহোল্ড পটেনশিয়াল। তাহলে আমাদের এই পজিটিভ চার্জ অ্যাকুমুলেট হওয়ার ফলে এখানে থ্রেশহোল্ড পটেনশিয়ালে চলে যাবে এবং অ্যাকশন পটেনশিয়াল হয়ে যাবে। যখন এই থ্রেশহোল্ড পটেনশিয়ালে যাবে তখন অ্যাকশন পটেনশিয়াল হয়ে যাবে। এবং এটার যে অ্যাকশন পটেনশিয়াল সেটা হচ্ছে আমাদের মূলত ক্যালসিয়াম সেন্সিটিভ। তাহলে এখানকার যে অ্যাকশন পটেনশিয়াল সেটা হচ্ছে ক্যালসিয়াম সেন্সিটিভ। এবং ক্যালসিয়াম যখনই এই অ্যাকশন পটেনশিয়ালের মাধ্যমে আমাদের সেলের ভেতরে প্রবেশ করলো, তোমরা সবাই জেনে থাকতে পারো যে আমাদের এখানে মানে হচ্ছে এই টাইপ 1 গ্লোমা সেলগুলোতে কিছু ভেসিকেল থাকে যেগুলো ডোপামিন ফিল্ড। এই ভেসিকেলগুলোর ভিতরে ডোপামিন থাকে এবং যখন আমাদের এই অ্যাকশন পটেনশিয়ালের জন্য ক্যালসিয়াম সেলের ভেতরে প্রবেশ করলো তখন এই ক্যালসিয়াম এসে আমাদের এই ডোপামিন ফিল্ড ভেসিকেলগুলোকে টেনে আমাদের সেল মেমব্রেনের কাছে নিয়ে যায় এবং সেল মেমব্রেনের কাছে নিয়ে ফিউজ করে দেয় এবং ডোপামিন রিলিজ হয়। এবং তোমরা সবাই একটু আগেই জেনে আসছো যে এখানে মানে হচ্ছে ক্যারোটিড বডির পাশে কি থাকে? আমাদের কিছু নার্ভ এন্ডিং থাকে যেগুলো আমাদের গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভের। তাহলে এই গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভের কিছু নার্ভ এন্ডিং থাকবে এখানে এবং ডোপামিন গিয়ে এই নার্ভ এন্ডিংগুলোতে কাজ করবে। এখানে বেশি বেশি পরিমাণে অ্যাকশন পটেনশিয়াল তৈরি হবে এবং এই অ্যাকশন পটেনশিয়ালগুলো কোথায় চলে যাবে? এই অ্যাকশন পটেনশিয়ালগুলো আমাদের ব্রেন স্টেমে চলে যাবে এবং ব্রেন স্টেমে যাওয়ার ফলে কি হবে? আমাদের যে ইনস্পিরেটরি নিউরন, সেই ইনস্পিরেটরি নিউরন স্টিমুলেট হবে এবং আমাদের পার্শিয়াল প্রেশার কমে যাওয়ার ফলে, অক্সিজেনের পার্শিয়াল প্রেশার কমে যাওয়ার ফলে আমাদের রেসপিরেটরি রেট বেড়ে যাবে। তাহলে তোমরা দেখলা যে কিভাবে আমাদের অক্সিজেনের কনসেন্ট্রেশন মানে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার কমে যাওয়ার ফলে সেই অক্সিজেনের পার্শিয়াল প্রেশার কমে যাওয়াটা আমাদের ব্রেন স্টেমে ইফেক্ট ফেলতেছে আমাদের পেরিফেরাল কেমোরিসেপ্টরগুলোর মাধ্যমে। তাহলে আমাদের অক্সিজেনের বিষয়টা গেল। দ্বিতীয়ত আসো আমাদের কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড এর ভূমিকাটা আমাদের এই পেরিফেরাল কেমোরিসেপ্টরের ক্ষেত্রে একটু কম, কার তুলনায়? আমাদের এখানকার সেন্ট্রাল কেমোরিসেপ্টর এর তুলনায়। তো সেটাও আমাদের এভাবেই কাজ করে। বাকি থাকলো আমাদের প্রোটন বা পিএইচ। তো দেখো,
প্রোটন আমাদের শরীরে কখন বেশি হতে পারে নর্মালের তুলনায়? আমাদের মেটাবলিক অ্যাসিডোসিস হলে বেশি হতে পারে। যেমন আমাদের বডিতে ল্যাকটিক অ্যাসিড বেশি পরিমাণে অ্যাকুমুলেট হতে পারে, বা আমাদের অ্যাসিটোঅ্যাসিটেট কিটোন বডি এগুলো বেশি পরিমাণে অ্যাকুমুলেট হলে, অথবা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, এইসব ক্ষেত্রে আমাদের প্রোটনের কনসেন্ট্রেশন বেড়ে যেতে পারে, মানে হচ্ছে আমাদের পিএইচ কমে যেতে পারে। তো প্রোটনের কনসেন্ট্রেশন বেড়ে গেলে অথবা পিএইচ কমে গেলে সেই জিনিসটা আমাদের এগুলাকে কীভাবে স্টিমুলেট করবে? সেগুলা মূলত আমাদের এই জিনিসগুলোকে স্টিমুলেট করবে, এবং এই নার্ভগুলো গিয়ে আমাদের এই ইনস্পিরেটরি নিউরনকে স্টিমুলেট করবে, এবং ইনস্পিরেটরি নিউরন যখন স্টিমুলেট হবে তখন আমাদের রেসপিরেশনের রেটটা বেড়ে যাবে, মানে আমাদের হাইপার ভেন্টিলেশন হবে, এবং হাইপার ভেন্টিলেশনের মাধ্যমেই আমরা কার্বন ডাইঅক্সাইড এবং আমরা প্রোটনকে ওয়াশ আউট করতে পারবো বডি থেকে, এবং এভাবেই আমাদের কার্বন ডাইঅক্সাইড এবং প্রোটন আমাদের এই পেরিফেরাল কেমিওরিসেপ্টরগুলোর উপর কাজ করে। আচ্ছা, আমরা একটু আগে একটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছি যে আমাদের অক্সিজেনের পার্শিয়াল প্রেশার কীভাবে আমাদের পেরিফেরাল কেমিওরিসেপ্টরগুলোর উপরে কাজ করে। আচ্ছা, আমরা বলেছিলাম যে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার যদি কমে তাহলে আমাদের এই কেমিওরিসেপ্টরগুলো কাজ করবে। এখন প্রশ্ন হচ্ছে যে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার কতটুকু কমলে পরে আমাদের এই কেমিওরিসেপ্টরগুলো অ্যাকশন পটেনশিয়াল তৈরি করবে, ক্যালসিয়াম আসবে, অ্যাকশন পটেনশিয়াল তৈরি করবে, ডোপামিন রিলিজ করবে, কত কমলে? দেখো, তোমরা এটা একটু অন্যভাবে চিন্তা করতে পারো। তোমাদের সবার হয়তো মনে থাকার কথা যে আমাদের এরকম একটা কার্ভ ছিল যেখানে আমরা দেখাতাম যে আমাদের অক্সিজেনের পার্শিয়াল প্রেশারটা চেঞ্জ হলে পরে আমাদের অক্সিজেনের পার্সেন্ট স্যাচুরেশনটা কীভাবে চেঞ্জ হয়, আর এটাকে বলা হয়ে থাকে যে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা অনেকটা এরকম ছিল, মানে হচ্ছে সিগময়েড শেপের ছিল। তো এখানে কি দেখতাম আমরা? এখানে আমরা দেখতাম যে আমাদের অক্সিজেনের পার্শিয়াল প্রেশার 100 থেকে যদি অনেক কমে যায়, ধরো সেটা কমে 60 হলো, 60 হওয়ার পরেও আমাদের অক্সিজেনের স্যাচুরেশনটা তেমন একটা চেঞ্জ হয় না। অক্সিজেনের স্যাচুরেশনটা ধরো 100তে সেটা 100ই থাকে, 100 থেকে কমে 85% হয়। মানে যেখানে আমাদের অক্সিজেনের পার্শিয়াল প্রেশার কমে গেল 100 থেকে 40, মানে 40 একক কমে গেল অক্সিজেনের পার্শিয়াল প্রেশার, সেখানে আমাদের অক্সিজেনের যে স্যাচুরেশন সেটা কমে গেল হচ্ছে 100 থেকে 85, মানে 15%। তাহলে দেখো আমাদের এখানে পার্শিয়াল প্রেশার অনেক কমার ফলেও আমাদের এখানকার অক্সিজেনের স্যাচুরেশনটা কমতেছে না, মানে আমাদের লাংস থেকে অক্সিজেন এদিকে মোটামুটি ঠিকভাবেই আসতে পারতেছে। মানে আমাদের পার্শিয়াল প্রেশারটা এই অ্যালভিওলিতে 100 থেকে যদি কমে 60 হয়ে যায় তাহলে আমাদের এখানকার যে অক্সিজেন আসবে সেই অক্সিজেনগুলোর স্যাচুরেশনে তেমন একটা চেঞ্জ হবে না, সেই অক্সিজেনগুলো ভালোভাবে স্যাচুরেট হবে, মানে সেগুলো হয়তো একটু কমে 85% স্যাচুরেট হবে। বাট যখন আমাদের এই অ্যালভিওলিতে প্রেশারটা 60 থেকে কমে যাবে তখনই আমাদের রিয়েল ট্রাভেলটা শুরু হবে। কি? আমাদের এখানের যখনই আমাদের অ্যালভিওলিতে অক্সিজেনের পার্শিয়াল প্রেশারটা কমে, ধরো 60 থেকে কমে ধরো 30 হয়ে যাবে, তখন আমাদের এখানকার যেই হিমোগ্লোবিনের স্যাচুরেশন, সেই হিমোগ্লোবিনের স্যাচুরেশনটা খুবই ড্রামাটিক্যালি কমে যাবে। মানে তখন আমাদের এখানকার যে অক্সিজেনেশন বা এখানকার যে স্যাচুরেশন হওয়াটা বা লাংস থেকে আমাদের ব্লাডে অক্সিজেন আসাটা সেটা খুবই বেশি কমে যাবে। সেজন্য যখনই আমাদের অক্সিজেনের পার্শিয়াল প্রেশার আর্টেরিয়াল ব্লাডে 60 থেকে কমে যাবে, মানে হচ্ছে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার অ্যালভিওলিতে 60 থেকে কমে যাবে, তখনই আমাদের এখানকার এই যেই কিমোরিসেপ্টরগুলো আছে পেরিফেরাল কিমোরিসেপ্টর, এই পেরিফেরাল কিমোরিসেপ্টরগুলো অক্সিজেনের উপরে কাজ করবে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের কিমোরিসেপ্টর বা আমাদের ব্লাডের কেমিক্যাল কম্পোজিশন কীভাবে আমাদের রেসপিরেশনকে রেগুলেট করতেছে সেটা নিয়ে কথাবার্তা। তো আরও কিছু কথা আমাদের এখানে জানতে হবে, যেমন এটা হচ্ছে আমাদের লাংস। আমাদের লাংসের ভেতরে কি থাকে? তোমরা সবাই জানো যে অ্যালভিওলি থাকে। আমরা কিছু অ্যালভিওলিকে দেখাই। ধরো এটা হচ্ছে আমাদের একটা অ্যালভিওলি, আমরা দেখালাম যে এটা হচ্ছে আরেকটা অ্যালভিওলি। ওকে, এগুলো হচ্ছে আমাদের আরেকটা অ্যালভিওলি। তো লাংসের কিছু ইন্ট্রিনসিক মেকানিজম আছে, যে ইন্ট্রিনসিক মেকানিজমগুলো আমাদের এই রেসপিরেশনকে রেগুলেট করতে পারে। এখন আমরা দেখব যে সেগুলো কি। তোমাদের সবারই মনে থাকার কথা যে আমাদের এখানে কিছু সেল থাকে যেগুলোকে বলা হয়ে থাকে যে সিউডো স্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াল সেল। এই সিউডো স্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াল সেল এগুলোর মাঝে মাঝে কিছু সেল থাকে যেগুলোকে বলা হয়ে থাকে যে আমাদের
ইরিটেশন রিসেপ্টর। এই ইরিটেশন রিসেপ্টরগুলা মূলত আমাদের হিস্টামিন এর উপরে ডিপেন্ডেন্ট। হিস্টামিন আসলে পরে এই আমাদের এই ইরিটেশন রিসেপ্টরগুলা কাজ করে। তো যখন আমাদের হিস্টামিন লাংস রিলিজ করলো যে কোনো প্রকার ইরিটেশন হওয়ার ফলে, সেই হিস্টামিনগুলো এসে যখন আমাদের এই ইরিটেশন রিসেপ্টরের উপর কাজ করবে, তখন আমাদের এই ইরিটেশন রিসেপ্টর কী করবে, আমাদের এই ইরিটেশন রিসেপ্টর আমাদের এই যে ব্রঙ্কাস, সেই ব্রঙ্কাসকে কনস্ট্রিক্ট করবে, যাতে আমাদের সেই বাতাসটা আর বেশি ভেতরে প্রবেশ করতে না পারে এবং সেটা যাতে এক্সপেল হয়ে যায়। সেজন্য আমাদের এই বাতাসটা বাইরে চলে যাবে। এখন কথা হচ্ছে যে কিভাবে আমাদের এখানে ব্রঙ্কো কনস্ট্রিকশনটা হবে। আমাদের এই ইরিটেশন রিসেপ্টর থেকে কিছু সেন্সরি ফাইবার যাবে, কার মাধ্যমে? অবশ্যই সবগুলো সেন্সরি ফাইবারই মূলত লাংস থেকে যেয়ে থাকে হচ্ছে ভ্যাগাসের মাধ্যমে। ভ্যাগাসের মাধ্যমে তারা কোথায় চলে যাবে? আমাদের ইনস্পিরেটরি সেন্টারে। ইনস্পিরেটরি সেন্টারে গিয়ে তারা আমাদের কি করবে? তারা আমাদের এখানে কিছু ভ্যাগাসের মাধ্যমে কিছু মোটর ফাইবার পাঠাবে। সেই মোটর ফাইবারগুলো এসে আমাদের ব্রঙ্কো কনস্ট্রিকশন করবে। এবার আসো অ্যালভিওলিতে। অ্যালভিওলিতে তোমরা সবাই জানো যে আমাদের এখানে টাইপ 1 নিউমোসাইট, টাইপ 2 নিউমোসাইট, এই সেলগুলো থাকে। তো এই সেলগুলোর পাশাপাশি আমাদের এখানে আরও একটা সেল থাকে যেটাকে বলা হয়ে থাকে যে জি সেল। এটাকে জি সেল বলা হয়ে থাকে কারণ এটা হচ্ছে আমাদের এখানকার যে ক্যাপিলারি, সেই ক্যাপিলারির অনেক কাছে, এবং এই জি সেলের ফুল ফর্মটা হচ্ছে জাক্সটা ক্যাপিলারি রিসেপ্টর বা জাক্সটা ক্যাপিলারি সেল। জাক্সটা ক্যাপিলারি কেন বলা হয়? কারণ এই সেলগুলা ক্যাপিলারির খুব কাছাকাছি। জাক্সটা মানে কাছে, যেহেতু আমাদের ক্যাপিলারি কাছে এই সেলগুলো অবস্থিত, সেজন্য এগুলোকে জি সেল বা জাক্সটা ক্যাপিলারি সেল বলা হয়। এই জাক্সটা ক্যাপিলারি সেলগুলো আমাদের ইরিটেশন এর উপরে সেন্সিটিভ। তো আমাদের এখানে মানে হচ্ছে অ্যালভিওলিতে কি ইরিটেশন হতে পারে? যেমন আমাদের পালমোনারি এডিমা। পালমোনারি এডিমাতে আমাদের এখানে কিছু ফ্লুইড জমা হবে। তো আমাদের পালমোনারি এডিমাতে আমাদের এখানকার যেই রিসেপ্টরগুলো আছে, সেই রিসেপ্টরগুলো স্টিমুলেট হবে। সেই রিসেপ্টরগুলো কী করবে? ভ্যাগাসের মাধ্যমে আমাদের ব্রেন স্টেমে যাবে এবং ভ্যাগাসের মাধ্যমে গিয়ে সে একটা কাজ করবে, যে কাজটার মাধ্যমে সে আমাদের ব্রেদিংটাকে র্যাপিড এবং শ্যালো করে দেবে। র্যাপিড শ্যালো ব্রেদিং হবে আমাদের এখানকার এই জি সেলগুলো কাজ করার ফলে, যেটাকে বলা হয়ে থাকে যে ডিসনিয়া। তো ডিসনিয়া কখন হয়? ডিসনিয়াকে বলা হয়ে থাকে যে আনপ্লেসেন্ট কনসাস ব্রেদিং। মানে যখন আমাদেরকে চিন্তা করে করে ব্রেদিং করতে হয় এবং কনসাসলি আমরা ব্রেদিং করি, তখন সেই কন্ডিশনকে বলা হয়ে থাকে যে ডিসনিয়া। তাহলে আমাদের এই জাক্সটা ক্যাপিলারি রিসেপ্টর এগুলো ইরিটেশন সেন্সিটিভ, যেমন আমাদের পালমোনারি এডিমা। যখন আমাদের পালমোনারি এডিমা হবে, তখন এই ইরিটেশনটার ফলে আমাদের এই জি সেলগুলা একটা মেকানিজমের মাধ্যমে আমাদের ব্রেদিংটাকে র্যাপিড এবং শ্যালো করে দেবে, যার ফলে ডিসনিয়া হবে। ডিসনিয়া মানে হচ্ছে আমাদের আনপ্লেসেন্ট ব্রেদিং বা কনসাস ব্রেদিং, অথবা এভাবে মিলিয়ে বলতে পারি আমরা যে আনপ্লেসেন্ট কনসাস ব্রেদিং। তারপর আসো আরও একটা কথা, যে আমাদের যখন আমরা অনেক বেশি নিঃশ্বাস গ্রহণ করি বা অনেক বেশি বাতাস আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে প্রবেশ করাই, তখন কি হয়? আমাদের লাংস ইনফ্লেটেড হয়, আমাদের লাংসটা বড় হয়। আর যখন আমাদের লাংসটা বড় হয়, তখন আমাদের লাংসের ভেতরে কিছু রিসেপ্টর থাকে যেগুলোকে বলা হয়ে থাকে যে আমাদের লাং স্ট্রেচ রিসেপ্টর। মানে আমরা লাংসটাকে বড় করলাম, মানে হচ্ছে লাংসটা স্ট্রেচ হলো। তো লাংসের ভেতরে কিছু রিসেপ্টর থাকে যেগুলোকে বলা হয়ে থাকে যে লাং স্ট্রেচ রিসেপ্টর। তো লাং স্ট্রেচ রিসেপ্টরগুলো কোথায় থাকে সেটা জানার জন্য আমরা একটা কাজ করি। আমরা এইখানের যে ব্রঙ্কিউলটা আছে, সেই ব্রঙ্কিউলটার একটা ক্রস সেকশন নেই এবং ব্রঙ্কিউলের একটা ক্রস সেকশন নিয়ে দেখার চেষ্টা করি যে আমাদের এখানকার যে লাং স্ট্রেচ রিসেপ্টর, সেই লাং স্ট্রেচ রিসেপ্টরটা আসলে কোথায় অবস্থিত। দেখো, আমাদের এই লাং স্ট্রেচ রিসেপ্টরটা আমাদের এখানকার একটা ব্রঙ্কিউলকে যদি আমরা দেখাই, তাহলে এই ব্রঙ্কিউলের ধরো এটা হচ্ছে আমাদের তার একটা ক্রস সেকশন। এই ক্রস সেকশনে আমরা দেখতে পাবো এখানকার যেই স্মুথ মাসেল সেলগুলো থাকে, এই স্মুথ মাসেল সেলগুলোর ভেতরেই মূলত আমাদের লাং স্ট্রেচ রিসেপ্টরটা থাকে। এই লাং স্ট্রেচ রিসেপ্টরটা যখন আমাদের লাংস খুব বেশি ইনফ্লেটেড হবে, খুব বেশি স্ট্রেচ হবে, তখন গিয়ে সেগুলো স্টিমুলেটেড হবে এবং সেগুলো স্টিমুলেটেড হয়ে সেগুলা ভ্যাগাসের মাধ্যমে আমাদের এখানে মানে হচ্ছে রেসপিরেটরি সেন্টারে যাবে এবং রেসপিরেটরি সেন্টারে গিয়ে সেগুলো আমাদের ডরসাল যে ইনস্পিরেটরি গ্রুপ, সেই ডরসাল ইনস্পিরেটরি গ্রুপকে ইনহিবিট করবে, যার ফলে আমাদের রেসপিরেশন কমে যাবে এবং রেসপিরেশনটা ইনহিবিট হবে বা ইনস্পিরেশনটা ইনহিবিট হবে এবং আমরা কি করব? বাতাসগুলোকে আবার বাইরে বের করে দেব। তো দেখো এখানে কি হলো, ব্রঙ্কাস থেকে কিছু সেন্সেশন আমাদের ব্রেন স্টেম বা আমাদের
ইনস্পিরেটরি নিউরনে গেল, সেটাকে ইনহিবিট করলো এবং যার ফলে আমাদের ইনস্পিরেশন শেষ হয়ে গেল, কিছু বাতাস বাইরে চলে গেল। এই যে একটা রিফ্লেক্স, এই রিফ্লেক্সটাকে বলা হয় থাকে যে হ্যারিং ব্রুয়ার রিফ্লেক্স। এই হ্যারিং ব্রুয়ার রিফ্লেক্সটা মূলত আমাদের লাং স্ট্রেচ রিসেপ্টরের মাধ্যমে হয়ে থাকে এবং কে নিয়ে যায়? ভ্যাগাস নিয়ে যায় আমাদের সেন্সেশনটা। কে নিয়ে আসে? অবশ্যই আমাদের ফ্রেনিক নার্ভ, ইন্টারকোস্টাল নার্ভ, এগুলো আমাদের এই ইনস্পিরেশনটাকে কমানোর জন্য কাজ করে। আমরা অনেক কিছু নিয়ে কথা বললাম, এখন সর্বশেষ আমরা আরও কিছু নিয়ে কথা বলি। ধরো আমরা এক্সারসাইজ করতেছি, এক্সারসাইজ করার ফলে আমাদের কিছু প্রোপ্রিওসেপ্টিভ রিসেপ্টর পুরো বডি থেকে আমাদের কোথায় যায়? আমাদের মানে হচ্ছে আমাদের সেরিব্রাল কর্টেক্সে যায়। সেরিব্রাল কর্টেক্সে যখন তারা যাচ্ছে, এখান থেকে যখন কিছু ফাইবার সেরিব্রাল কর্টেক্সে যাচ্ছে, যাওয়ার সময় তারা আমাদের এই ইনস্পিরেটরি সেন্টারকে স্টিমুলেট করে। ইনস্পিরেটরি সেন্টার স্টিমুলেট হওয়ার ফলে যখন আমরা এক্সারসাইজ করতেছি, তখন এই প্রোপ্রিওসেপ্টিভ রিসেপ্টর এর মাধ্যমেও আমাদের এই ইনস্পিরেশনটা ইনক্রিজ হতে পারে। তো এরপরে ধরো একটা কোল্ড ওয়েদার, আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন শীতকাল চলতেছে। এখন এই সময় গিয়ে তুমি যদি ঠান্ডা পানি দিয়ে গোসল করতে যাও, তাহলে কি হবে? তাহলে তুমি একটু খেয়াল করে দেখবা যে তোমার রেসপিরেশনটা আগের মতো ঠিক হবে না, একটু বেড়ে যাবে। হ্যাঁ, তো এই যে বেড়ে গেল, এই জিনিসটাও কীভাবে হয়? আমাদের কিছু কোল্ড রিসেপ্টর থাকে পুরো বডিতে, সেই কোল্ড রিসেপ্টরগুলোর মাধ্যমে কিছু ফাইবার আমাদের সেরিব্রাল কর্টেক্সে যাচ্ছে। তো এই যাওয়ার পথে তারা আমাদের এই ইনস্পিরেটরি সেন্টারকে স্টিমুলেট করে এবং আমাদের রেসপিরেটরি রেটটা একটু বেড়ে যায় এবং এটা খুব সহজেই বোঝা যায়। তো এই ছিল আমাদের রেসপিরেশনের রেগুলেশন নিয়ে অনেক বড় একটা ডিটেলস আলোচনা।